নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। আগের বছর আমি শুরু করেছিলাম একটি নতুন প্লেলিস্ট, ঠাকুরবাড়ির গোপন কথা, যেখানে আমি আপনাদের শুনিয়েছিলাম ঠাকুরবাড়ির নারীদের গল্প। আজকে আমি আপনাদের আবার শোনাচ্ছি ঠাকুরবাড়ির গল্প। অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় এবং রানী চন্দর লেখায় ঘরোয়া থেকে কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ঠাকুরবাড়ির এই গল্পগুলো শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে, তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। এছাড়াও আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারে। শুরু করছি আজকের গল্প। সেকালে শখ বলে একটা জিনিস ছিল। সবার ভিতরে শখ ছিল, সবাই ছিল শৌখিন। এই কালে শৌখিন হতে কেউ জানে না, জানবে কোত্থেকে? ভিতরে শখ নেই যে। এই শখ আর শৌখিনতার কতগুলো গল্প বলি শোনো। উপেন্দ্রমোহন ঠাকুর ছিলেন মহা শৌখিন। তার শখ ছিল কাপড় চোপড় সাজগোজে। সাজতে তিনি খুব ভালোবাসতেন। ঋতুর সঙ্গে রং মিলিয়ে সাজ করতেন। 6 ঋতুতে 6 রঙের সাজ ছিল তার। আমরা ছেলেবেলায় নিজের চোখে দেখেছি। 80 বছরের বুড়ো তখন তিনি। বসন্তকালে হলদে চাপকান, জরির টুপি মাথায়। সাজসজ্জায় কোথাও এতটুকু ত্রুটি নেই। বের হতেন বিকেলবেলা হাওয়া খেতে। তার শখ ছিল ওই। বিকেলবেলায় সেজেগুজে আয়নার সামনে দাঁড়িয়ে গিন্নিকে ডেকে বলতেন, দেখো তো গিন্নি, ঠিক হয়েছে কিনা। গিন্নি এসে হয়তো টুপিটা আরেকটু বেঁকিয়ে দিয়ে, গোঁফ জোড়া একটু মুছড়ে দিয়ে ভালো করে দেখে বলতেন, হ্যাঁ, এইবারে হয়েছে। গিন্নি সাজ অ্যাপ্রুভ করে দিলে তবে তিনি বেড়াতে বের হতেন। তিনি যদি অ্যাপ্রুভ না করতেন তবে সাজ বদল হয়ে যেত। রোজ এই বিকেলের সাজটিতে ছিল তাঁর শখ। দাদামশাইয়ের শখ ছিল বোটে চড়ে বেড়ানো। পিনিস তৈরি হয়ে এলো। পিনিস কি জানো? বজরা আর পানসি। পিনিস হচ্ছে বজরার ছোট আর পানসির বড় ভাই। ভিতরে সব সিল্কের গদি, সিল্কের পর্দা, চারদিকে আরামের চূড়ান্ত। ফি রবিবারেই শুনেছি দাদামশাই বন্ধুবান্ধব ইয়ারবক্সি নিয়ে বের হতেন। সঙ্গে থাকতো খাতা পেন্সিল। তার ছবি আঁকার শখ ছিল। 2-1 জোড়া তাসও থাকতো বন্ধুবান্ধবদের খেলবার জন্য। এই জগন্নাথ ঘাটে পিনিস থাকতো। এখান থেকেই তিনি বোটে উঠতেন। পিনিসের উপরে থাকতো একটা দামামা। দাদামশাইয়ের পিনিস চলতে শুরু হলেই সেই দামামা দকর দকর করে পিটতে থাকতো। তার উপরে হাতি মার্কা নিশান উঠছে পতপত করে। ওই তাঁর শখ। দামামা পিটিয়ে চলতেন পিনিসে। ওই বোটেতে খুব যখন তাস খেলা জমেছে, গল্প স্বল্প বন্ধ, উনি করতেন কি, টপাস করে খান কয়েক তাস নিয়ে গঙ্গায় ফেলে দিতেন। আর হো হো করে হাসি। বন্ধুরা চেঁচিয়ে উঠতেন, করলেন কি, রঙের তাস ছিল যে। তার হয়েছে কি, আবার এক ঘাটে নেমে নতুন তাস এলো। ওই মজা ছিল তার। তার সঙ্গে প্রায়ই থাকতেন কবি ঈশ্বরগুপ্ত। অনেক ফরমাসি কবিতাই ঈশ্বরগুপ্ত লিখেছেন সে সময়ে। ঈশ্বরগুপ্তের ওই গ্রীষ্মের কবিতা দাদামশাইয়ের ফরমাসেই লেখা। বেজায় গরম। বেলগাছিয়া বাগান বাড়িতে তখন ডাবের জল, বরফ, এটা ওটা খাওয়া হচ্ছে। দাদামশাই বললেন, লেখো তো ঈশ্বর একটা গ্রীষ্মের কবিতা। তিনি লিখলেন, দে জল, দে জল, বাবা দে জল, দে জল, জল দে, জল দে, বাবা জল দে রে বল। দাদামশাইয়ের আর একটা শখ ছিল। ঝড় উঠলেই বলতেন, ঝড়ের মুখে পাল তুলে দিতে। সঙ্গীরা তো ভয়ে অস্থির, অমন কাজ করবেন না। না,
পাল তুলতেই হবে, হুকুম হয়েছে। সেই ঝড়ের মুখেই পাল তুলে দিয়ে পিনিস ছেড়ে দিতেন। ডোবে কি উল্টোয় সে ভাবনা নেই। পিনিস উড়ে চলেছে হু হু করে, আর তিনি জানলার ধারে বসে ছবি আঁকছেন। একেই বলে শখ। দাদামশাইয়ের যাত্রা করবার শখ, গান বাঁধবার শখ, নানা শখ নিয়ে তিনি থাকতেন। ব্যাটারি চালাতেন, কেমিস্ট্রির শখ ছিল, আর শৌখিনতার মধ্যে ছিল 2টো পিয়ার গ্লাস তার বৈঠকখানার জন্য। বিলেতে নবীন মুখুজ্জিকে লিখলেন, বাবাকে বলে এই দুটো যে করে হোক জোগাড় করে পাঠাও। তিনি লিখলেন, এখানে বড় খরচ, গভর্নর বড় ক্লোজ ফিস্টেড হয়েছেন। তবে দরবার করেছি, হুকুমও হয়ে গেছে। কার টেগর কোম্পানির জাহাজ যাচ্ছে, তাতে তোমার 2টো পিয়ার গ্লাস আর ইলেকট্রিক ব্যাটারি খালাস করে নিও। কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছে। ছেলেবেলা থেকে শখ পোশাকি মাছ খেতে হবে। বামুনকে প্রায়ই হুকুম করতেন, পোশাকি মাছ চাই আজ। সে পুরনো বামুন, জানতো পোশাকি মাছের ব্যাপার। অনেকবারই তাকে পোশাকি মাছ রান্না করে দিতে হয়েছে। বড় বড় লাল কোর্তা পরা চিংড়ি মাছ সাজিয়ে সামনে ধরল। দেখে ভারী খুশি, পোশাকি মাছ এলো। জগমোহন গাঙ্গুলি মশাইয়ের ছিল রান্নার আর খাবার শখ। হরেক রকমের রান্না তিনি জানতেন। পাকা রাঁধিয়েছিলেন, কি বিলিতি কি দেশি। গায়ে যেমন ছিল অগাধ শক্তি, খাইয়েও তেমনি। ভালো রান্না আর ভালো খাওয়া নিয়েই থাকতেন তিনি সকাল থেকে সন্ধেস্তক। অনেকগুলো বাটি ছিল তার। সকাল হলেই তিনি এ বাড়ি ও বাড়ি ঘরে ঘরে একটা করে বাটি পাঠিয়ে দিতেন। যার ঘরে যা ভালো রান্না হতো, একটা তরকারি ওই বাটিতে করে আসতো। সব ঘর থেকে যখন তরকারি এলো তখন খোঁজ নিতেন, দেখতো ম্যাথরদের বাড়িতে কি রান্না হয়েছে আজ। সেখানে হয়তো কোনোদিনও হাঁসের ডিমের ঝোল, কোনোদিনও মাছের ঝোল, তাই এলো খানিকটা বাটিতে করে। এই সব নিয়ে তিনি রোজ মধ্যাহ্ন ভোজনে বসতেন। এমনি ছিল তার রান্না আর খাওয়ার শখ। এই রকম সব ভোজন বিলাসী, শয়ন বিলাসী নানা রকমের লোক ছিল তখনকার কালে। কারো আবার ছিল ঘুড়ি ওড়ানোর শখ। কানাই মল্লিকের শখ ছিল ঘুড়ি ওড়াবার। ঘুড়ির সঙ্গে 5 টাকা 10 টাকার নোট পরপর গেঁথে দিয়ে ঘুড়ি ওড়াতেন, সুতোর প্যাঁচ খেলতেন। এই শখে আবার এমন শখ পেলেন শেষটায় একদিন যথা সর্বস্ব খুইয়ে বসতে হলো তাকে। সেই অবস্থায় আমরা তাকে দেখেছি। আমাদের কুকুর ছানাটা, পাখিটা জোগাড় করে দিতেন। ওই ঘুড়ি ওড়াবার আর একটা গল্প শুনেছি আমরা ছেলেবেলায়। মহর্ষি দেব, তাকে আমরা কর্তা দাদামশাই বলতুম। তার কাছে তিনি বলতেন, আমি তখন ডালহৌসি পাহাড়ে যাচ্ছি। তখনকার দিনে তো রেলপথ ছিল না, নৌকো করেই যেতে হতো। দিল্লি ফোর্টের নিচ দিয়ে বোট চলেছে। দেখি কেল্লার বুরুজের ওপর দাঁড়িয়ে দিল্লির শেষ বাদশাহ ঘুড়ি ওড়াচ্ছেন। রাজ্য চলে যাচ্ছে, তখনও তিনি মনের আনন্দে ঘুড়ি ওড়াচ্ছেন। তারপর মিউটিনির পর আমি যখন ফিরছি, তখন দেখি কানপুরের কাছে সামনে সব সশস্ত্র পাহারা। শেষ বাদশাকে বন্দি করে নিয়ে চলেছে ইংরেজরা। তার ঘুড়ি ওড়াবার পালা শেষ হয়েছে। কর্তা দাদামশাইয়েরও শখ ছিল এককালে পায়রা পোষার। বাল্যকালে যখন স্কুলে পড়েন, তার ভাগ্নে ছিলেন ঈশ্বর মুখুজ্জে। তার কাছেই আমরা সেকালের গল্প শুনেছি। এমন চমৎকার করে তিনি গল্প বলতে পারতেন, যেন সেকালটাকে গল্পের ভিতর দিয়ে জীবন্ত করে ধরতেন আমাদের সামনে। সেই ঈশ্বর মুখুজ্জে আর কর্তা দাদামশাই স্কুল থেকে ফেরবার পথে রোজ টিরিটি বাজারে যেতেন, ভালো ভালো পায়রা কিনে এনে পুষতেন। আমাদের ছেলেবেলায় একদিন কি হয়েছিল তার একটা গল্প বলি শোনো। এ আমাদের নিজের চোখে দেখা। কর্তা দাদামশাই তখন বুড়ো হয়ে গেছেন, বোলপুর না পরগনা থেকে ফিরে এসেছেন। বাবা তখন সবে মারা গেছেন। তাই বোধহয় আমাদের বাড়িতে এসে সবাইকে একবার দেখে শুনে যাবার ইচ্ছে। বললেন,
কুমুদিনী কাদম্বিনীকে খবর দাও, আমি আসছি। খবর এলো কর্তামশাই আসবেন। বাড়িতে হৈ হৈ পড়ে গেল। আমরা তখন 9 কি 10 বছর বয়স। আমাদের ভালো জামাকাপড় পরিয়ে শিখিয়ে পড়িয়ে দাঁড় করিয়ে দিলেন, যেন কোনো রকম বেয়াদপি দুষ্টুমি না করি। চাকর বাকররাও সাজ পোশাক পরে ফিটফাট, একেবারে কায়দা দুরস্ত। বাড়ি ঘর ঝাড়পোছ সাজানো গোছানো হলো। আজ কর্তা দাদামশাই আসবেন। সকাল থেকে ঈশ্বরবাবু সদ্রি টদ্রি পড়ে এলেন আমাদের বাড়িতে। 70 বছরের বুড়ো সেজে গুজে, কানে আবার একটু আতরের ফায়া গুজে তৈরি। নিয়ম ছিল তখনকার দিনে পুজোর সময় ওইসব সাজ পরার। সকাল থেকে তো ঈশ্বরবাবু এসে বসে আছেন। আমরা বললুম, তুমি আর কেন বসে আছো সেজে গুজে? কর্তা দাদামশাই তোমাকে চিনতেই পারবেন না। তিনি বললেন, হ্যাঁ, চিনতে পারবেন না। ছেলেবেলায় একসঙ্গে স্কুল ফেরত কত পায়রা কিনেছি, দুজনে পায়রা পুষেছি। আমাকে চিনতে পারবেন না বললেই হলো? দেখো ভাই দেখো। আমরা বললুম, তুমিই দেখে নিও। সে ছেলেবেলার কথা কি আর উনি মনে করে রেখেছেন? উনি এখন মহর্ষি দেব, পায়রার কথা ভুলে বসে আছেন। কর্তা দাদামশাই তো এলেন। বড় পিসেমশাই ছোট পিসেমশাই দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কে? যোগেশ? নীলকমল? বেশ বেশ, ভালো তো। উপরে এলেন কর্তা দাদামশাই। আমরা সব বারান্দার একপাশে দাঁড়িয়েছিলুম। আস্তে আস্তে এসে ভক্তি ভরে পেন্নাম করলুম। জিজ্ঞেস করলেন এরা কে কে। পিসেমশাইরা পরিচয় করিয়ে দিলেন, এ গগন, এ সমর, আর এ অবন। সব ছেলেকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। একে একে সবাই আসছে, পেন্নাম করছে। দূরে ঈশ্বরবাবুর মুখে কথাটি নেই। হঠাৎ কর্তা দাদামশাইয়ের নজর পড়ল ঈশ্বরবাবুর ওপরে। এই যে ঈশ্বর, বলে 2 হাতে তাকে বুকে জাপটে ধরে কোলাকুলি। সে কোলাকুলি আর থামে না। বললেন, মনে আছে ঈশ্বর, আমরা স্কুল পালিয়ে টিরিটি বাজারে পায়রা কিনতে যেতুম, মনে আছে? আরে সেই ঈশ্বর তুমি। বলে এক বুড়ো আরেক বুড়োকে কি আলিঙ্গন। অনেক দিন পরে দেখা 2 বাল্য বন্ধুতে। দেখে মনে হলো যেন 2 বালকে কথা হচ্ছে। এমনি গলার স্বর হয়ে গেছে আনন্দ উচ্ছ্বাসে। ঈশ্বরবাবুর আহ্লাদ আর ধরে না কর্তা দাদামশাইয়ের আলিঙ্গন পেয়ে। তারপর কর্তা দাদামশাই মা পিসিমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তো চলে গেলেন। এতক্ষণে ঈশ্বরবাবুর বুলি ফুটল। বললেন, দেখলে, বলেছিলে না উনি চিনবেন না আমাকে? দেখলে তো, ঠিক মনে আছে পায়রা কেনার গল্প। তোমাদের তো আলাপ করিয়ে দিতে হলো। আর আমাকে আমাকে তো উনি দেখেই চিনে ফেললেন। কর্তা দাদামশাইয়ের এক সময় গান বাজনার শখ ছিল। তখন পরগনা থেকে টাকা আসতো কলসিতে করে। কলসিতে করে টাকা এলে পর সে টাকা সব তোড়া বাঁধা হতো। টাকা গোনার শব্দ এখন আর শুনতে পাই না। ঝনঝন রূপোর টাকার শব্দ। এখন সব নোট হয়ে গেছে। কর্তার পার্সোনাল খরচ, সংসার খরচ, অমুক খরচ, ও বাড়ির এ বাড়ির খরচ, যেখানে যা দরকার ঘরে ঘরে ওই এক একটি তোড়া পৌঁছে দেওয়া হতো। তাই থেকে খরচ হতে থাকতো। এখন এই যে আমার সিঁড়ির তলায় নিচে যে ঘড়িটা আছে, সেখানে মস্ত পাথরের টেবিলে সেই টাকা ভাগ ভাগ করে তোড়া বাঁধা হতো। এ বাড়ি ছিল তখন বৈঠকখানা। এ বাড়িতে থাকতেন দ্বারকানাথ ঠাকুর। জমিদারির কাজকর্ম তিনি নিজে দেখতেন। কর্তা দাদামশাই তখন বাড়ির বড় ছেলে। মহা শৌখিন তিনি তখন, বাড়ির বড় ছেলে। ও বাড়ি থেকে রোজ সকালে একবার করে দ্বারকানাথ ঠাকুরকে পেন্নাম করতে আসতেন। তখনকার দস্তুরি ছিল ওই। সকালবেলা একবার এসে বাপকে পেন্নাম করে যাওয়া। ছোকরা বয়স, দিব্যি সুন্দর ফুটফুটে চেহারা।
সে সময়ের একটা ছবি আছে রথির কাছে, দেখো। বেশ সলমা চুমকি দেওয়া কিং খাবের পোশাক পরা। তখন কর্তা দাদামশাই 16 বছরের। সেই বয়সের চেহারার সেই ছবিটা পরে মাঝে মাঝে দেখতে পছন্দ করতেন। প্রায়ই জিজ্ঞেস করতেন আমাকে, ছবিটা যত্ন করে রেখেছ তো? দেখো, নষ্ট করো না যেন। যে কথা বলছিলুম, তা কর্তা দাদামশাই তো যাচ্ছেন বৈঠকখানায় বাপকে পেন্নাম করতে। যেখানে তোড়া বাঁধা হচ্ছে সেখান দিয়েই যেতে হতো। সঙ্গে ছিল হরকরা। তখনকার দিনে হরকরা সঙ্গে সঙ্গে থাকতো জরির তকমা পরা। হরকরার সাজের বাহার কত। এই যে এখন আমি এখানে এসেছি, তখনকার কাল হলে হরকরাকে ওই পাশে দাঁড়িয়ে থাকতে হতো, নিয়ম ছিল তাই। কর্তা দাদামশাই তো বাপকে পেন্নাম করে ফিরে আসছেন সেই ঘরে, যেখানে দেওয়ানজি ও আর কর্মচারীরা মিলে টাকার তোড়া ভাগ করছিলেন। সেখানে এসে হরকরাকে হুকুম দিলেন। হরকরা তো 2 হাতে 2টো তোড়া নিয়ে চলল বাবুর পিছু পিছু। দেওয়ানজিরা কি বলবেন, বাড়ির বড় ছেলে, চুপ করে তাকিয়ে দেখলেন। এখন হিসেব মেলাতে হবে। দ্বারকানাথ নিজেই সব হিসেব নিতেন তো। 2টো তোড়া কম। কি হলো? আজ্ঞে বড়বাবু। এখন 2 তোড়া টাকা কিসে খরচ হলো জানো? গান বাজনার ব্যবস্থা হলো পুজোর সময়। ছেলেরা বাড়িতে আমোদ করবে পুজোর সময়। খুব গান বাজনার তখন চলন ছিল বাড়িতে। কুমোর এসে ঘরে ঘরে প্রতিমা গড়ত। দাদামশাই কুমোরকে দিয়ে ফরমাস মতো প্রতিমার মুখের নতুন ছাঁচ তৈরি করালেন। এখনো আমাদের পরিবারের যেখানে যেখানে পুজো হয় সেই ছাঁচেরই প্রতিমা গড়া হয়। কর্তা দাদামশাইয়ের কালোয়াতি গান শিখবার শখ ছিল, সে তো আগেই বলেছি। তিনি নিজেও আমাদের বলেছিলেন, আমি পিয়ানো শিখেছিলুম ছেলেবেলায় সাহেব মাস্টারের কাছ থেকে, তা জানো? আমরা তার গান বাজনা শুনিনি কখনো, কিন্তু তার মন্ত্র আওড়ানো শুনেছি। আহা, সে কি সুন্দর, কি পরিষ্কার উচ্চারণ! সে শব্দে চারিদিক যেন গম গম করত। কর্তা দাদামশাইয়ের নাক ছিল দারুণ। আমরা তার কাছে যেতুম না বড় বেশি। তবে কখনো বিশেষ বিশেষ দিনে পেন্নাম করতে যেতে হলে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে, গায়ে একটু সুগন্ধ দিয়ে, মুখে একটি পান চিবোতে চিবোতে যেতুম, পাছে কোনো রকম তামাক চুরুটের গন্ধ পান। আমাদের ছিল আবার তামাক খাওয়া অভ্যেস। একবার কি হয়েছে, পার্ক স্ট্রিটের বাড়িতে বাপ ছেলেতে আছেন। উপরের তলায় থাকেন কর্তা দাদামশাই, নিচের তলায় বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বড় জ্যাঠামশাই তখন পাইপ খেতেন। একদিন বড় জ্যাঠামশাই নিচের তলায় চানের ঘরে পাইপ টানছেন। উপরের ঘরে ছিলেন কর্তা দাদামশাই শুয়ে। চেঁচিয়ে উঠলেন, এই! চাকর বাকরের নাম ধরে কখনো ডাকতেন না, এই বলে ডাকলেই সব ছুটে যেত। তিনি বললেন, গাঁজা খাচ্ছে কে? চাকররা তো ছুটোছুটি করতে লাগলো বাড়িময়, খোঁজ খোঁজ। শেষে দেখে বড় জ্যাঠামশাইয়ের ঘর থেকে গন্ধ বেরুচ্ছে। এদিকে বড় জ্যাঠামশাই তো এইসব শুনে তক্ষুনি জানলা দিয়ে পাইপ তামাক সব ছুঁড়ে একেবারে বাইরে ফেলে দিলেন। কর্তামশাই যখন খবর পেলেন, বললেন, দ্বিজেন্দর তামাক খাবেন তা খান না, তবে পাইপ টাইপ কেন? ভালো তামাক আনিয়ে দাও। কর্তা দাদামশাই মহর্ষি হলে কি হবে, এদিকে শৌখিন ছিলেন খুব। কোথাও একটু নোংরা সইতে পারতেন না, সব কিছু পরিষ্কার হওয়া চাই। কিছুদিন বাদে বাদেই তিনি ব্যবহারের জামা কাপড় ফেলে দিতেন। চাকররা সেগুলো পরত। কর্তা দাদামশাইয়ের চাকরদের যা সাজের ঘটা ছিল, একেবারে ধোপ দুরস্ত সব সাজ। কর্তা দাদামশাই কখনো এই বৃদ্ধকালেও তোয়ালে দিয়ে গা রগড়াতেন না, চামড়ায় লাগবে। সেজন্য মসলিনের থান আসত, রাখা থাকতো আলমারির উপরে।
তাই থেকে কেটে কেটে দেওয়া হতো। তারই টুকরো দিয়ে তিনি গা রগড়াতেন, চোখ পরিষ্কার করতেন। চাকররা কত সময়ে সেই মসলিন চুরি করে নিয়ে নিজেদের জামা করত। দীপুদা বলতেন, এই ব্যাটারাই হচ্ছে কর্তা দাদামশাইয়ের নাতি, কেমন মসলিনের জামা পরে ঘুরে বেড়ায়, আমরা এক টুকরোও মসলিন পাই না। আমরা কর্তা দাদামশাইয়ের নাতি নাকি আবার? দেখছিস না চাকর ব্যাটাদের সাজের বাহার। ঈশ্বরবাবু গল্প করতেন, একবার কর্তামশাইয়ের শখ হলো কল্পতরু হব। রব পড়ে গেল বাড়িতে, কর্তা দাদামশাই কল্পতরু হবেন। কল্পতরু আবার কি? কি ব্যাপার? সারা বাড়ির লোক এসে ওর সামনে জড়ো হলো। উনি বললেন, ঘর থেকে যার যা ইচ্ছে নিয়ে যাও। কেউ নিলে ঘড়ি, কেউ নিলে আয়না, কেউ নিলে টেবিল, যে যা পারলো নিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে ঘর খালি হয়ে গেল, সবাই চলে গেল। ঈশ্বরবাবু বললেন, বুঝলে ভাই, তোমার কর্তা দাদামশাই তো কল্পতরু হয়ে খালি ঘরে এক বেতের চৌকির ওপর বসে রইলেন। এ তো গেল শোনা গল্প। এইবারে শোনো কর্তা দাদামশাইয়ের গল্প, যা আমাদের আমলের। তারপর থেকে বরাবর কর্তা দাদামশাই ওই বেতের চৌকিতেই বসতেন। আমরাও দেখেছি তিনি সোজা হয়ে বেতের চৌকিতে বসে আছেন, পায়ের কাছে একটি মোড়া, কখনো কখনো পা রাখতেন তার উপরে, আর পাশে থাকতো একটা তেপায়া, তার উপরে একখানি হাফেজের কবিতা। ওই বইখানি পড়তে উনি খুব ভালোবাসতেন। আর একখানি ব্রাহ্মধর্ম। কর্তা দাদামশাইয়ের পাশে একটি ছোট পিরিচে থাকতো কিছু ফুল, কখনো কয়েকটি বেলফুল, কখনো জুঁই, কখনো শিউলি, গোলাপ বা অন্য ফুল নয়, ওই রকমের শুভ্র কয়েকটি ফুল। উনি বলতেন গন্ধপুষ্প। বড় পিসিমা রোজ সকালে কিছু ফুল পিরিচে করে তার পাশে রেখে যেতেন। আর থাকতো একখানি পরিষ্কার ধোপতুরস্ত রুমাল। যখন শরবত বা কিছু খেতেন, খেয়ে ওই রুমাল দিয়ে মুখ মুছে নিচে ফেলে দিতেন। চাকররা তুলে নিত কাচবার জন্য, তারপর আরেকখানা পরিষ্কার রুমাল এনে পাশে রেখে দিত। আমরা যেমন রুমাল দিয়ে মুখ মুছে আবার পকেটে রেখে দিই, তাঁর তা হবার উপায় ছিল না। ফিবারেই পরিষ্কার রুমাল দিয়ে মুখ মুছতেন। আর থাকতো দুপাশে খান কয়েক চেয়ার, অভ্যাগতদের জন্য। আরাম করে গায়ে এলিয়ে দিয়ে বিশ্রাম করতে বা কোচে বসতে কখনো তাকে আমরা দেখিনি। রবি কাকাও বোধহয় তাকে কখনো কোচে বসতে দেখেননি। তবে আমি শুধু একবার দেখেছিলুম, সে অনেক আগের কথা। তখন তার প্রৌঢ় অবস্থা, বাইরে বাইরেই বেশি ঘুরতেন। মাঝে মাঝে যখন আসতেন, তখন দক্ষিণ দিকের ওপাশের দোতলাতেই তিনি থাকতেন। আমাদের এপাশের পূবের জানালা দিয়ে মুখ বের করে দেখা সাহসে কুলোতো না। শরীরের মাপও খড়খড়ি ছাড়িয়ে মাথা উঠত না। একদিন জানলার খড়খড়ির ভিতর দিয়ে দেখি, খাওয়া দাওয়ার পর কর্তা দাদামশাই বসেছেন কোচে। হরকরা কিনু সিং এসে গড়গড়া দিয়ে গেল। কর্তা দাদামশাইয়ের তখন কালো দাড়ি গালের দুপাশ দিয়ে তোলা, মসলিনের জামার ভিতর দিয়ে গায়ের গোলাপি আভা ফুটে বেরুচ্ছে। মস্ত একটি আলবোলা, টানলেই তার বুলবুল বুলবুল শব্দ আমরা এ বাড়ি থেকেও শুনতে পেতাম। ওই একবার আমি দেখেছিলুম ওকে কোচে বসা অবস্থায়। একটা ছবি ছিল তার, বোধহয় এখনো আছে রথির কাছে। কালো দাড়ি ওই ছবিতে ছিল, গায়ে বেশ দামি শাল। তখনকার কথা অন্যরকম। এই দাড়ির আবার মজার গল্প আছে। এই গল্প ঈশ্বরবাবুর কাছে শুনেছি আমরা। ঈশ্বরবাবু বলতেন, জানো ভাই, কর্তামশাইয়ের দাড়ির ইতিহাস জানো? কোত্থেকে এই দাড়ির উৎপত্তি? এই এই আমার দেখা দেখি কর্তামশাই দাড়ি রাখলেন। সেই কিরকম? তোমার দাদামশাই নববাবু বিলাস যাত্রা করাবেন। বাড়ির আত্মীয় স্বজন সবাইকে নামতে হবে সেই যাত্রাতে। সবাই কিছু না কিছু সাজবে। আমাকে বললেন, ঈশ্বর, তোমাকে দারোয়ান সাজতে হবে। পরচুলো টরচুলো নয়,
আসল দাড়ি গোঁফ গজাও। তখন দাড়ি রাখার কোনো ফ্যাশন ছিল না, সবাই গোঁফ রাখতেন, কিন্তু দাড়ি কামিয়ে ফেলতেন। আর সত্যিও তাই, পুরনো আমলের সব ছবি দেখো, কারো দাড়ি নেই, সবার দাড়ি কামানো। কর্তা দাদামশাইয়েরও দাড়ি কামানো ছবি আছে। আমি বর্ধমানে রাজার বাড়িতে দেখেছি। বর্ধমানের রাজা তাকে গুরু বলতেন। তারও একটা গল্প আছে, এও আমাদের ঈশ্বরবাবুর কাছে শোনা। একবার বর্ধমানের রাজা এসেছেন এখানে গুরুকে প্রণাম করতে। তখনকার দিনে বর্ধমানের রাজা আসা মানে প্রায় লাট সাহেব আসার মতো। শোরগোল পড়ে যেত। রাজাকে দেখার জন্য রাস্তার দুধারে লোক জমে গেছে। আশেপাশের মেয়েরা ছাদে উঠেছে। এখন রাজাকে নিয়ে 3 ভাই, কর্তা দাদামশাই, আমার দাদামশাই আর ছোট দাদামশাই তেতলার ছাদে এধারে ওধারে ঘুরে বেড়াচ্ছেন। ঈশ্বরবাবু বলতেন, তা আমরা তো নিচে ঘোরাঘুরি করছি, শুনি সবাই বলা বলি করছে, এদের মধ্যে রাজা কোনটি? এই বলে তারা তোমার ওই 3 দাদামশাইকে ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছে। কেউ বলছে এটা রাজা, কেউ বলছে ওইটাই রাজা। ঈশ্বরবাবু বললেন, তারপর জানো তো ভাই, আমি তো দাড়ি গজাতে শুরু করলুম। মাঝখানে সিঁথি কেটে দাড়ি ভাগ করে গালের দুদিক দিয়ে কানের পাশ অবধি তুলে দিই। সেই আমার দেখা দেখি কর্তামশাই দাড়ি রাখলেন। কর্তামশাইয়ের যেই না দাড়ি রাখা, কি বলবো ভাই, দেখতে দেখতে সবাই দাড়ি রাখতে শুরু করলে। আর কর্তামশাইয়ের মতো সোনার চশমা ধরল। সেই থেকে দাড়ি আর সোনার চশমার একটা চল শুরু হয়ে গেল। শেষে ছোকরারা পর্যন্ত দাড়ি আর চশমা ধরলে। এবারে বুঝলে তো ভাই, কোত্থেকে এই দাড়ির উৎপত্তি? এই বলে ঈশ্বরবাবু খুব গর্বের সঙ্গে বুকে হাত দিয়ে নিজেকে দেখাতেন। কর্তা দাদামশাইয়ের সব প্রথম চেহারা আমার মনে পড়ে আমার অতি বাল্যকালে দেখা। 2 বাড়ির মাঝখানে যে লোহার ফটকটি, সকালবেলা একলা একলা সেই ফটকটির লোহার গরাদে গা ঢুকিয়ে একবার ঠেলে এদিকে আনছি, একবার ঠেলে ওইদিকে নিচ্ছি, এইভাবে গাড়ি গাড়ি খেলা করছিলুম। সেই সময়ে কর্তা দাদামশাই এলেন। উনি যখন আসতেন কাউকে খবর দিতেন না, ওই রকম হঠাৎ এসে পড়তেন। সকালবেলা বাড়ির সবাই তখনও ঘুমোচ্ছে। এর আগে আমরা তাকে কখনো দেখিনি। গাড়ির উপরে কিশোরী বসে, কিশোরী পাঁচালি পড়তেন। নেমে দরজা খুলে দিলে কর্তা দাদামশাই গাড়ি থেকে নামলেন। লম্বা পুরুষ, সাদা বেশ, বাড়িতে সাড়া পড়ে গেল। সবাই তটস্থ। আমার গাড়ি গাড়ি খেলা বন্ধ হয়ে গেল। ফটকের পাশে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলুম দারোয়ানদের সঙ্গে। বাড়ির সরকার, কর্মচারী সবাই এসে তাকে পেন্নাম করছে। আমার কি খেয়াল হলো, আমিও সেই ধুলো কাদামাখা জামা কাপড়েই ছুটে গিয়ে পায়ে এক পেন্নাম। কর্তা দাদামশাই আমার মাথায় 2-3 বার হাত চাপড় দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে আমি তো এক দৌড়ে একেবারে মার কাছে চলে এলুম। মা শুনে তো আমাকে বকতে লাগলেন, হ্যাঁ, তুই কোন সাহসে গেলি এই রকম বেশে ধুলো খাদা মেখে? চাকরও দাবড়ানি দেয়। ভাবলুম কি একটা অন্যায় করে ফেলেছি। এই তার প্রথম মূর্তি আমার মানসপটে। আর একবার আরো কাছ থেকে তাকে দেখেছি, দিনুর অন্নপ্রাশন কি পৈতে উপলক্ষে। লাল চেলির জোর পরা আচার্য বেশে দালানে নেমে গিয়ে মন্ত্রপাঠ করছেন, যেমন 11ই মাঘে আগে করতেন। এই 3 চেহারা তার। আর এক চেহারা দেখেছি একেবারে শেষকালে। ঐশ্বর্য সম্বন্ধে তাঁর বিতৃষ্ণার একটি গল্প আছে। শৌখিন হলেই যে ঐশ্বর্যের উপর মমতা বা লোভ থাকে তা নয়। শৌখিনতা হচ্ছে ভিতরের শখ থেকে। সবাজারের রাজবাড়িতে জলসা হবে, বিরাট আয়োজন, শহরের অর্ধেক লোক জমা হবে সেখানে। যত বড় বড় লোক, রাজরাজড়া সকলের নেমন্তন্ন হয়েছে। তখন কর্তা দাদামশাইদের বিষয় সম্পত্তির অবস্থা খারাপ। ওই যে সময়ে উনি পিতৃঋণের জন্য সবকিছু ছেড়ে দেন,
তার কিছুকাল পরের কথা। শহরময় গুজব রটল। বড় বড় লোকেরা বলতে লাগলেন, দেখা যাক এবারে উনি কি সাজে আসেন নেমন্তন্ন রক্ষা করতে। বাড়ির কর্মচারীরাও ভাবছে, তাই তো। গুজবটি বোধহয় কর্তা দাদামশাইয়ের কানেও এসেছিল। তিনি করমচাঁদ জহুরিকে বৈঠকখানায় ডাকিয়ে আনালেন বিশ্বাস দেওয়ানকে দিয়ে। করমচাঁদ জহুরি সেকালের খুব পুরনো জহুরি। এ বাড়ির পছন্দ মাফিক সব অলঙ্কারাদি করে দিত বরাবর। দাদামশাই তাকে বললেন, এক জোড়া মখমলের জুতোয় মুক্তো দিয়ে কাজ করে আনতে। তখনকার দিনে মখমলের জুতো তৈরি করিয়ে আনতে হতো। করমচাঁদ জহুরি তো এক জোড়া মখমলের জুতো ছোট ছোট দানা দানা মুক্তো দিয়ে সুন্দর করে সাজিয়ে তৈরি করে এনে দিলে। এখন জামা কাপড় কিরকম সাজ হবে? সরকার, দেওয়ান সবাই ভাবছে শাল দোশালা বের করবে, না সিন্ধের জোব্বা, না কি। কর্তা দাদামশাই হুকুম দিলেন, ওসব কিছুই নয়, আমি সাদা কাপড়ে যাব। তখনকার দিনে কাটা কাপড়ে মজলিসে যেতে হতো, ধুতি চাদরে চলতো না। জলসার দিন কর্তা দাদামশাই সাদা আচকান জোড়া পরলেন। মায় মাথায় মোড়া পাগড়িটি অবধি সাদা, কোথাও জরি কিংখাবের নাম গন্ধ নেই। আগা গোড়া ধপধপ করছে বেশ। পায়ে কেবল সেই মুক্ত বসানো মখমলের জুতো জোড়াটি। সভাস্থলে সবাই জরি জড়া কিংখাবের রংচঙে পোশাক পরে হিরে মতি যে যতখানি পারে ধনরত্ন গলায় ঝুলিয়ে আসর জমিয়ে বসে আছেন। মনে মনে ভাবখানা ছিল, দেখা যাবে দ্বারকানাথের ছেলে কি সাজে আসেন। সভাস্থল গমগম করছে। এমন সময়ে কর্তা দাদামশাইয়ের সেখানে প্রবেশ। সভাস্থল নিস্তব্ধ। কর্তা দাদামশাই বসলেন একটা কোচে পা দুখানি একটু বের করে দিয়ে। কারো মুখে কথাটি নেই। সবাজারের রাজা ছিলেন কর্তা দাদামশাইয়ের বন্ধু। তার মনেও একটু যে ভয় ছিল না তা নয়। তিনি তখন সভার ছেলে ছোকরাদের কর্তা দাদামশাইয়ের পায়ের দিকে ইশারা করে বললেন, দেখ তোরা দেখ, একবার চেয়ে দেখ এদিকে, একেই বলে বড় লোক। আমরা যা গলায় মাথায় ঝুলিয়েছি ইনি তা পায়ে রেখেছেন। কর্তা দাদামশাই খুব হিসেবি লোক ছিলেন। মহর্ষিদেব হয়েছেন বলে বিষয় সম্পত্তি দেখবেন না তা নয়। তিনি শেষ পর্যন্ত নিজে সব হিসেব নিকেশ নিতেন। রোজ তাকে সব রকমের হিসেব দেওয়া হতো। কর্তা দাদামশাই নিজে আমাদের বলেছেন যে তাকে রীতিমতো দপ্তরখানায় বসে জমিদারির কাজ সব শিখতে হয়েছে। তিনি যে কত বড় হিসেবি লোক ছিলেন তার একটি গল্প বলি, তাহলেই বুঝতে পারবে। একবার যখন উনি সিমলে পাহাড়ে, বাড়িতে কোনো মেয়ের বিবাহ, উনি সিমলে বসে চিঠি লিখে সব বিধি ব্যবস্থা দিচ্ছেন। সেই চিঠি আমরাও দেখেছি। তাতে না লেখা ছিল এমন বিষয় ছিল না। কোথায় চাঁদোয়া টাঙাতে হবে, কোথায় অতিথি অভ্যাগতদের বসবার জায়গা করা হবে, কোথায় লোকজনের খাওয়া দাওয়া হবে, দালানের কোন জায়গায় বিয়ের আসর হবে, কোন দিকে মুখ করে বরকনে বসবে, পাশে সপ্তপদীর 7খানা আসন কিভাবে পাতা হবে, অমুক বরকে আসরে আনবে, অমুক কনেকে আসরে আনবে, খুঁটিনাটি কিছুই বাদ ছিল না। নিখুঁতভাবে সব ব্যবস্থা লিখে দিয়েছেন। এত সব লিখে শেষটায় আবার লিখেছেন যে সপ্তপদী গমনের পর ওই 7খানা আসন, মসনদ ও ঝাড় দুটো বিবাহ অনুষ্ঠানের পর বাড়ির ভিতরে যাবে। বাসরে সেসব সাজিয়ে দেওয়া হবে, বর কনে তার উপর বসবে। কর্তা দাদামশাই লোকেদের খাওয়াতে খুব ভালোবাসতেন, আর বিশেষ করে তার ঝোঁক ছিল পায়েসের ওপর। ছোট পিসেমশাইয়ের কাছে গল্প শুনেছি। তিনি বলতেন, কর্তামশাইয়ের সামনে বসে খাওয়া সে এক মহা বিপদ। প্রথমত কিছু ফেলবার জো নেই, অপর্যাপ্ত পরিবেশন করা হবে, সব তো পরিষ্কার করে খেতে হবে। সে তো কোনো রকমে সারা হতো, কিন্তু তারপরে যখন পায়েস আসতো
তখনই বিপদ। পায়েস বাদ দিলে চলবে না, পায়েস খেতেই হবে, নইলে খাওয়া শেষ হলো কি? এই পায়েসেরও আবার একটা মজার গল্প আছে, এও আমার ছোট পিসে মশাইয়ের কাছে শোনা। প্রথম দলে যারা ব্রাহ্ম হয়েছিলেন, দীক্ষা নেওয়ার পর তাদের সবাইকে কর্তা দাদামশাই ওং লেখা মাঝে রুবি দেওয়া একটি করে আংটি দিয়েছিলেন। ছোট পিসে মশাই ছিলেন প্রথম দলের। তিনি প্রায়ই আমাদের সে গল্প বলে বলতেন, জানিস আমি আংটি পরা ব্রাহ্ম। কর্তা দাদামশাই তখনকার দিনে নিয়ম করে এই দলকে নিয়ে বাগানে যেতেন। সেখানে সকলে স্নান করে উপাসনাদি হতো, বামুন চাকর সঙ্গে যেত, গাছতলায় উনুন খুঁড়ে রান্না বান্না হতো, কেউ কেউ শখ করে নিজেরাও রাঁধতেন। এইভাবে সারাদিন কাটিয়ে আসতেন। এ একেবারে নিয়ম বাঁধা ছিল। প্রায়ই তারা আমাদের চাঁপদানির বাগানে যেতেন। সেবারেও কর্তা দাদামশাই দলবল নিয়ে গেছেন চাঁপদানির বাগানে। সকালে উপাসনাদি হবার পর রান্নার আয়োজন চলছে। কর্তা দাদামশাই বললেন, পায়েসটা আমি রান্না করব, আমি পায়েসান্ন পরিবেশন করে খাওয়াবো সবাইকে। ঘড়া ঘড়া দুধ, থালা ভরা মিষ্টি এলো। কর্তা দাদা তো পায়েস রান্না করলেন, সবাই খেতে বসেছেন। সবার খাওয়া হয়ে গেছে, পায়েস পরিবেশন করা হলো। কর্তা দাদামশাইকেও পায়েস দেওয়া হয়েছে। এখন সবাই একটু পায়েস মুখে দিয়েই হাত গোটালেন, মুখে আর তেমন তোলেন না। কর্তা দাদামশাই সামনে, কেউ কিছু বলতেও পারেন না। মাঝে মাঝে পায়েস একটু একটু মুখেও তুলতে হয়। কর্তা দাদামশাই জিজ্ঞেস করলেন, কি কেমন হয়েছে পায়েস, ভালো হয়েছে তো? সবাই ঘাড় নাড়লেন, পায়েস চমৎকার হয়েছে। তাঁদেরই মধ্যে কে একজন বলে ফেললেন, আগে ভালোই হয়েছে, তবে একটু ধোঁয়ার গন্ধ। কর্তা দাদামশাই বললেন, ধোঁয়ার গন্ধ হয়েছে তো, ওইটি আমি চাইছিলুম। আমি আবার পায়েসে একটু ধোঁয়াটে গন্ধ পছন্দ করি কিনা। পায়েসটা কিন্তু আসলে রান্না করবার সময় ধরে গিয়েছিল। কর্তা দাদামশাই এরকম তামাশাও করতেন মাঝে মাঝে। রবি কাকারও এরকম তামাশা করবার অনেক গল্প আছে। কর্তা দাদামশাই নিজেও দুধ, ক্ষীর, পায়েস এইসব খেতে বরাবরই ভালোবাসতেন। শেষ দিকেও দেখেছি, বড় একটা কাঁচের বাটি ছিল, সেটা ভর্তি তিনি ঘন জাল দেওয়া দুধ খেতেন রোজ। একদিন কি করে বাটিটা ভেঙে যায়। বড় পিসিমা তখন তার সেবা করতেন। তিনি বাজার থেকে যত রকমের কাঁচের বাটি আনান, কর্তা দাদামশাইয়ের পছন্দ আর হয় না। ঠিক তেমনটি আর পাওয়া যাচ্ছে না কোথাও। কোনোটা হয় বড়, কোনোটা হয় ছোট, ঠিক সেই মাপেরই চাই। আবার পাতলা কাচের হলেও চলবে না। একবার কর্তা দাদামশাইয়ের শরবত খাবার কাঁচের গ্লাসটি ভেঙে যায়। দীপুদা শখ করে সাহেবি দোকান অসলার কোম্পানি থেকে পাতলা কাঁচের গ্লাস 1 ডজন কিনে আনলেন কর্তা দাদামশাইয়ের শরবত খাবার জন্য। কর্তা দাদামশাই বললেন, এ কি গ্লাস, শরবত খাবার সময়ে আমার দাঁত লেগেই যে ভেঙে যাবে। সে গ্লাস চলল না। দীপুদাই বকশিস পেলেন। তারপর বোম্বাই থেকে চারিদিকে গোল গোল পল তোলা পুরো বোম্বাই গ্লাস এলো, তবে কর্তা দাদামশাই তাতে শরবত খেয়ে খুশি। বড় পিসিমা একদিন আমাকে বললেন, অবন তুই তো নানা জায়গায় ঘুরিস, দেখিস তো কোথাও যদি ওরকম একটি বাটি পাস বাবা মশাইয়ের দুধ খাবার জন্য। একদিন গেলুম আমার জানাশোনা কয়েকটি লোক নিয়ে মুরগিহাটায়। ভাবলুম বিলিতি জিনিস তো কর্তা দাদামশাইয়ের পছন্দ হবে না, দেশীয় তেমন ভালো নেই। মুরগিহাটায় গিয়ে খোঁজ করলুম পার্সিয়ান কাচের বাটি আছে কিনা। ভাবলুম ওরকম জিনিস কর্তা দাদামশাইয়ের পছন্দ হতে পারে, বেশ নতুন ধরনের হবে। সেখানকার লোকেরা বললে, আমাদের কাছে তো সেসব জিনিস থাকে না। তারা আমাকে নিয়ে গেল চিনে বাজারের গলিতে এক নাখোদা সওদাগরের বাড়িতে। গলির মধ্যে বাড়ি বুঝতেই পারো কেমন। ঢুকলুম তার ঘরে।
ঢুকে মনে হলো যেন আরব্য উপন্যাসের সিন্ধবাদের ঘরে ঢুকলুম। এমনিভাবে ঘর সাজানো, ঘর জোড়া ফরাস পাতা ধপধপ করছে, চারিদিকে রেলিং দেওয়া চওড়া মঞ্চ, তাতে বসে হুঁকো খায় গড়গড়া ও নানা রকমের টুকিটাকি জিনিস। খুব যে দামি কিছু তা নয়, কিন্তু কি সুন্দরভাবে সাজানো সব। লোকটি আদর অভ্যর্থনা করে ফরাসে নিয়ে গিয়ে বসালে, চা খাওয়ালে। চাটা খাওয়ার পর তাকে বললুম, একটি বেলোয়ারি বড় বাটি কর্তার দুধ খাবার জন্য দিতে পারো? সে বললে, আজকাল তো সেসব পুরনো জিনিস এদিকে আসে না বড়, তবে আমার গুদম ঘরটা একবার দেখাতে পারি, যদি কিছু থাকে। গুদম ঘর খুলে দিলে, যেমন হয়ে থাকে গুদম ঘর, হরেক রকম জিনিসে ঠাসা। তার মধ্যে হঠাৎ নজরে পড়ল একটি বেশ বড় পার্সিয়ান ক্রিস্টালের বাটি, সাদা ক্রিস্টালের ওপর গোলাপি ক্রিস্টালের ফুলের নকশা। চমৎকার বাটিটা, ঠিক যেমনটা চেয়েছিলুম। তার আরও দুটো ক্রিস্টালের জিনিস ছিল, একটা হুঁকো আর একটা গোলাপ পাস, সবুজ রং, নব দুর্বর মতো, তার উপর সোনালি কাজ করা। সব কয়টাই নিয়ে এলুম। ভাবলুম, কর্তা দাদামশাই আর এ দুটো দিয়ে কি করবেন, তার বাটির কল্যাণে আমারও দুটো জিনিস পাওয়া হবে। বড় বাটিটি পিসিমার পছন্দ হলো। বললেন, এইবার বোধহয় ঠিক পছন্দ করবেন, কাল খবর পাবে। পরদিন তাই হলো। বাটিটি পেয়ে কর্তা দাদামশাই খুব খুশি, আর বললেন, এ হুঁকো আর গোলাপ পাস আমার দরকার নেই, তুমি নাও গে। বড় চমৎকার জিনিস দুটো, অনেক দিন ছিল আমার কাছে। তা ওই বাটিটিতে উনি শেষকাল পর্যন্ত রোজ দুধ খেতেন। তিনি আমাদের মতো বাটির কানা এক হাতে ধরে দুধ খেতেন না। বড় পিসিমা দুধের বাটি নিয়ে এলেই অঞ্জলি পেতে দু হাতের মধ্যে বাটিটি নিয়ে মুখে তুলে দুধ পান করতেন। বাটির নিচে একটি ন্যাপকিন দেওয়া থাকতো, যাতে হাতে গরম না লাগে। যখন মেয়ের কাছ থেকে অঞ্জলি পেতে বাটিটি নিতেন, কি সুন্দর শোভা হতো তার। তার হাত দুখানিও ছিল বেশ বড় বড়, তাই হাতের মাপসই বাটি নইলে তার ভালো লাগতো না। কর্তা দাদামশাইয়ের গরু রোজ গুড় খেত। বড় পিসিমার উপরেই এই ভার ছিল, রোজ তিনি গরুকে গুড় খাওয়াতেন। গরু গুড় খেলে কি হবে? গরুর দুধ মিষ্টি হবে। দীপুদা বলতেন, দেখছিস কাণ্ড, আমরা গুড় খেতে পাইনি একটু লুচির সঙ্গে, আর কর্তা দাদামশাইয়ের গরু দিব্যি কেমন রোজ গাদা গাদা গুড় খাচ্ছে। আমি নাতি হয়ে জন্মেও কিছু করতে পারলুম না। দীপুদার কথা ছিল সব এমনি, বেশ রসালো করে কথা বলতেন। কর্তা দাদামশাই এদিকে আবার পিটপিটেও ছিলেন খুব। একবার তার শরীর খারাপ হয়েছে, সাহেব ডাক্তার এসেছেন দেখতে। ডাক্তার সন্ডার্স, তিনি আমাদের ফ্যামিলি ডাক্তার। ডাক্তার এসে তো দেখে শুনে গেলেন। যাবার সময় কর্তা দাদামশাইয়ের সঙ্গে শেক হ্যান্ড করে গেলেন, যেমন যান বরাবর। কর্তা দাদামশাইও থ্যাংক ইউ ডাক্তার বলে হাত বাড়িয়ে দিলেন। এ হচ্ছে দস্তুর, ভদ্রতা, এ বাদ যাবার জো নেই। ডাক্তারও ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা দেখি কর্তা দাদামশাইয়ের হাত আর নামে না। যে হাত দিয়ে শেক হ্যান্ড করেছিলেন তিনি, সেই হাতখানি টান করে বাইরে ধরে আছেন, হাতের 5টা আঙুল ফাঁক করে। দীপুদা বললেন, হলো কি? কর্তা দাদামশাইয়ের হাত আর নামে না কেন? শক টক লাগলো নাকি? চাকররা জানতো। তারা তাড়াতাড়ি ফিঙ্গার বলে করে জল এনে কর্তা দাদামশাইয়ের হাতের কাছে এনে ধরতেই তার মধ্যে আঙুল ডুবিয়ে ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে বেশ করে মুছে তবে ঠিক হয়ে বসলেন। কর্তা দাদামশাইয়ের কি সুন্দর শরীর আর স্বাস্থ্য ছিল। একবার যখন উনি চুঁচুড়োর বাগান বাড়িতে, হঠাৎ কি যেন ওর খুব কঠিন অসুখ হয়। এখানে আনবার সাধ্য নেই এমন অবস্থা। এ বাড়ি থেকে সবাই রোজ যাওয়া আসা করছেন। ডাক্তার নীলমাধব আরও কে কে কর্তামশাইয়ের দেখাশোনা করছেন। চিকিৎসাদি হচ্ছে। হতে হতে একদিন কর্তা দাদামশাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এমন খারাপ যে
ডাক্তাররা আশা ছেড়ে দিয়ে নিচের তলায় এসে বসে রইলেন। শেষ অবস্থা। এ বাড়ির বড়রা সবাই সেখানে, আমরা ছেলে মানুষ, আমাদের যাওয়া বারণ। কর্তা দাদামশাইয়ের খাটের চারপাশে সবাই দাঁড়িয়ে। কি করে যেন সে সময় আবার কর্তা দাদামশাইয়ের খাটের মশারিতে আগুন ধরে যায়। বাতি থেকে হবে হয়তো। পিসেমশাই জানকীনাথ সেই মশারি টেনে ছিঁড়ে খুঁড়ে ফেলে অন্য মশারি টাঙিয়ে দেন। দাদামশাই তখন অসাড় অবস্থায় বিছানায় পড়ে আছেন। সবাই তো দাঁড়িয়ে আছে, আর আশা নেই। এমন সময়ে ভোর রাত্রিরে, যে সময়ে উনি রোজ উঠে উপাসনা করতেন, কর্তা দাদামশাই এক ঝটকায় সোজা হয়ে উঠে বসলেন বিছানার উপরে। উঠে বসেই বললেন, শাস্ত্রীকে ডাকো। প্রিয়নাথ শাস্ত্রী কাছেই ছিলেন, ছুটে সামনে এলেন। কর্তা দাদামশাই তাকে বললেন, ব্রাহ্মধর্ম পড়ো। সবাই একেবারে থ। শাস্ত্রী মশাই ব্রাহ্মধর্ম পড়তে লাগলেন। কর্তা দাদামশাই সেই সোজা বসেই তা শুনতে লাগলেন, আর সেই সঙ্গে আস্তে আস্তে উপাসনা করতে লাগলেন। সবাই বুঝল এইবারে তিনি চাঙ্গা হয়ে উঠেছেন। উপাসনার পরে ডাক্তার এসে নাড়ি টিপলেন, নাড়ি চনবন করে চলছে। কর্তা দাদামশাই একেবারে সহজ অবস্থা লাভ করেছেন। ডাক্তার নীলমাধব নিজে আমাদের বলেছেন, এরকম করে বেঁচে উঠতে দেখিনি কখনো। সেকাল হলে এরকম অবস্থায় রুগীকে গঙ্গাযাত্রা করিয়ে 2-3 আজলা জল মুখে দিতে না দিতেই শেষ হয়ে যেত। এ যেন মরে গিয়ে ফিরে আসা। পরে কর্তা দাদামশাইয়ের মুখে আমরা গল্প শুনেছি, তা বোধহয় উনি লিখেও গেছেন যে এক সময় ওর মনে হলো ওর উপরে আদেশ হয়, তোমার কাজ এখনো বাকি আছে। সে যাত্রা তো তিনি কাটিয়ে উঠলেন। কিছুকাল বাদে ডাক্তাররা বললেন হাওয়া বদল করতে। কোথায় যাবেন? ওর আবার বরাবরের ঝোঁক পাহাড়ে যাবার। ঠিক হলো দার্জিলিংয়ে যাবেন। সব জোগাড় যন্ত্র হতে লাগলো। দীপুদা বললেন, আমি একলা পারবো না। কর্তা দাদামশাইয়ের এই শরীর, যাওয়া আসা, হাঙ্গামা কত। শেষটায় উনি ওখানেই দেহ রাখুন, আমিও দেহ রাখি। ডাক্তার নীলমাধব সঙ্গে গেলেন। আরও 2-4 জন কারা কারা সঙ্গে ছিল। দার্জিলিংয়ে গিয়ে উনি কি খেতেন যদি শোনো, দীপুদার কাছে সে গল্প শুনেছি। এই এক দিস্তা হাতে গড়া রুটি, 1 বাটি অড়হর ডাল, আরেকটি বাটিতে গাওয়া ঘি গলানো। সেই রুটি ডালেতে ঘিয়েতে জুড়ে তিনি মুখে দিতেন, এই তার অভ্যেস। দীপুদা বলতেন, আমি তো ভয়ে ভয়ে মরি ওর খাওয়া দেখে, কিন্তু ঠিক হজম করতেন সব। নেমে যখন এলেন কর্তা দাদামশাই, লাল টকটক করছে চেহারা, স্বাস্থ্য চমৎকার। কে বলবে কিছুকাল আগে তিনি মরণাপন্ন অসুখে ভুগেছিলেন। পার্ক স্ট্রিটে একটা খুব বড় বাড়ি নেওয়া হয়েছিল। দার্জিলিং থেকে নেমে সোজা সেখানেই উঠলেন। সেই বাড়িতে অনেক দিন ছিলেন। তারপর কি একটা হয়, বাড়িওয়ালা বোধহয় বাড়িটা অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। ভাড়াটে উঠে যাওয়ার জন্য তাগিদ দিতে থাকে। কর্তা দাদামশাই বললেন, আর ভাড়াটে বাড়ি নয়, আমি নিজের বাড়িতেই ফিরে যাব। দীপুদার উপর ভার পড়ল তার জন্য তেতলার ঘর সাজিয়ে রাখবার। দীপুদা মহা উৎসাহে সাহেবী দোকান থেকে দামি দামি আসবাবপত্র, ভালো ভালো পর্দা, ফুলদানি সব আনিয়ে চমৎকার করে তো ঘর সাজালেন। আমাদের ছিল একটা গাড়ি, ভিক্টোরিয়া নাম ছিল সেটার। কোচম্যানটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো যেন খুব আস্তে আস্তে গাড়ি চালায়, যেন ঝাঁকুনি না লাগে। ঘোড়াগুলো আস্তে আস্তে দপাস দপাস করে চলতে লাগলো। সেই গাড়িতে কর্তা দাদামশাই সঙ্গে দীপুদা বড় জ্যাঠামশাই ছিলেন। কর্তা দাদামশাই এলেন, প্রিয়নাথ শাস্ত্রী মশাইও ছিলেন কাছে। কাউকে ধরতে ছুতে দিলেন না, নিজেই হেঁটে সোজা উপরে উঠে এলেন। এসেই তার প্রথমে নজরে পড়েছে। বললেন, ঢালু বারান্দা, ঢালু বারান্দা আমার কোথায় গেল? এই যে ঘরের সামনে ছিল। ভূমিকম্পে ফেটে গিয়েছিল 2-1 জায়গা। রবি কাকা ভয়ে সে বারান্দা নামিয়ে ফেলেছিলেন। কর্তা দাদামশাই বললেন, পশ্চিমের রোদ্দুর আসবে যে ঘরে, পর্দা টাঙিয়ে দাও। বড় বড় ক্যানভাস জাহাজের ডেকের মতো ঘরের সামনে টাঙানো হলো।
দেখতে লাগলো যেন মস্ত একটা শিবির পড়েছে তেতলার উপরে। ঘরে ঢুকলেন। ঢুকে জানলায় দরজায় ছিল দামি দামি বাহারের কার্টেন ঝোলানো। ধরে এক টানে ছিঁড়ে ফেলে দিলেন। বললেন, এসব নেটের পর্দা ঝুলিয়েছ কেন ঘরে? মশারি মশারি মনে হচ্ছে। সারা ঘরে এইসব ঝুলিয়েছ, ঘরে মশা ফসা হবে। বলে দু একটা পর্দা পটাপট ছিঁড়তেই দীপুদা তাড়াতাড়ি সব পর্দা খুলে বগল দাবা করলেন। তারপর কর্তা দাদামশাই ঘরের চারিদিকে দেখে বললেন, এসব কি? এসব তুমি নিয়ে গিয়ে তোমাদের বৈঠকখানায় সাজাও। এসব আসবাবের আমার দরকার নেই। রাখলেন শুধু একটা ছবিতে আঁকা গির্জার মধ্যে ঘড়ি, ঢং ঢং করে বাজত। বড় একটা চৌকো ছবির মতো ব্যাপার। সেইটে রইল ঘরে। আর রইল তাঁর সেই নিত্য ব্যবহারের বেতের চৌকি ও মোড়া। আর তেতলার ছাদের উপর সারি সারি মাটির কলসি উপুর করিয়ে রাখা হলো ছাদের তাত নিবারণের জন্য। দীপুদা আর কি করেন? বললেন, ভালোই হলো, মাঝখান থেকে আমার কতগুলো ভালো ভালো জিনিস হয়ে গেল। তিনি ভালো করে সেসব জিনিসপত্র দিয়ে বৈঠকখানা সাজালেন। দীপুদা ভারী খুশি। প্রায়ই আমাদের সেসব আসবাবপত্র দেখিয়ে বলতেন, কর্তা দাদামশাইয়ের দেওয়া এসব। কর্তা দাদামশাই শেষ দিন পর্যন্ত ওই ঘরেই ছিলেন। বড় পিসিমা তার সেবা করতেন। তিনি জানতেন কর্তা দাদামশাইয়ের পছন্দ অপছন্দ। বেচারি বড় পিসিমা, বিধবা ছিলেন তিনি। কি নিখুঁত সেবা আর কি ভালোবাসা বাপের জন্য, অমন আর দেখা যায় না। সে সময় আমি কর্তা দাদামশাইয়ের কয়েকটি ছবি এঁকেছিলুম। তার চতুর্থ রূপ, যা আমার মনে ছাপ রেখে গেছে, এই হলো তার শেষ চেহারা। কয়দিন থেকে কর্তা দাদামশাইয়ের শরীর খারাপ। বাঁ দিকের পাঁজরার একটু নিচে ব্যথা, সোজা হয়ে বসতে পারেন না, বাঁ দিকে কাত হয়ে বসতে হয়। ডাক্তাররা বললেন একটা অ্যাবসেস ফর্ম করেছে, অপারেশন করতে হবে। দীপুদা ইনভ্যালিড চেয়ার, প্রকাণ্ড ইনভ্যালিড কোচ কিনে নিয়ে এলেন সাহেবী দোকান থেকে। কোচটা চামড়া দিয়ে মোড়া, 1 হাত উঁচু গদি। সেই কোচেই কর্তা দাদামশাই মারা যান। তিনি বরাবর দক্ষিণ দিকে পা করে শুতেন। আমাদের আবার বলে উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই, কিন্তু কর্তা দাদামশাইকে দেখেছি তার উল্টো। দক্ষিণ দিকে পা দিয়ে শুতেন, মুখে হাওয়া লাগবে। দীর্ঘ পুরুষ ছিলেন। অত বড় লম্বা কোচটিতে তো টান হয়ে শুতেন। এতখানি হাঁটু অবধি পা বেরিয়ে থাকতো কোচ ছাড়িয়ে। অপারেশন হলো। ভিতরে কিছুই পাওয়া গেল না। ডাক্তাররা বললেন কোল্ড অ্যাবসেস। যাই হোক, ডাক্তাররা তো বুকে ব্যান্ডেজ বেঁধে দিয়ে চলে গেলেন। কর্তা দাদামশাই রোজ সকালে সূর্য দর্শন করতেন। ঘরের সামনে পূর্ব দিকের ছাদে গিয়ে বসতেন। সূর্য দর্শন করে কিছুক্ষণ চুপচাপ বসে পরে ঘরে চলে আসতেন। পরদিন আমরা ভাবলুম আজ বুঝি তাঁর সূর্য দর্শন হবে না। সকলে উঠে এ বাড়ি থেকে উঁকিঝুঁকি মারছি। দেখি ঠিক উঠে আসছেন কর্তা দাদামশাই। রেলিং ধরে নিজেই হেঁটে হেঁটে এলেন। চাকররা পিছন পিছন চেয়ার নিয়ে এলো। কর্তা দাদামশাই সোজা হয়ে বসলেন। সূর্য দর্শন করে কিছুক্ষণ চুপচাপ বসে উপাসনা করে নিত্যকার মতো ঘরে চলে গেলেন। এই সূর্য দর্শন কোনো দিনও তার বাদ যায়নি। মৃত্যুর আগের দিন অবধি তিনি বাইরে এসে সূর্য দর্শন করেছেন। সে সময় কর্তা দাদামশাই প্রায়ই বড় পিসিমাদের বলতেন তিনি স্বপ্ন দেখেছেন। দেবদূতরা তাঁর কাছে এসেছিলেন। প্রায়ই এ স্বপ্ন তিনি দেখতেন। বড় পিসিমা ভাবিত হলেন। একদিন আমাকে বললেন, অবন, এ তো বড় মুশকিল হলো। বাবা মশাই প্রায় রোজই স্বপ্ন দেখছেন দেবদূতেরা তাকে নিতে এসেছিলেন। আমরাও ভাবি তাই তো, তবে কি এ যাত্রায় তিনি আর উঠবেন না? সেদিন সকাল থেকে পিটির পিটির বৃষ্টি পড়ছে। দীপুদা এসে বললেন, কর্তা দাদামশাইয়ের অবস্থা আজ খারাপ, কি হয় বলা যায় না, তোমরা তৈরি থেকো। আত্মীয় স্বজন, কর্তা দাদামশাইয়ের ছেলে মেয়েরা সবাই খবর পেয়ে যে যেখানে ছিলেন এসে জড়ো হলেন।
কর্তা দাদামশাইয়ের অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। ডাক্তাররা আশা ছেড়ে দিলেন। আমরা ছেলেরা সবাই বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি। একবার দরজার ভিতরে উঁকি মেরে দেখছি কর্তা দাদামশাই স্থির হয়ে বিছানায় শুয়ে আছেন। তার ছেলে মেয়েরা এক এক করে সামনে যাচ্ছেন। রবি কাকা সামনে গেলেন। বড় পিসিমা কর্তা দাদামশাইয়ের কানের কাছে মুখ নিয়ে বললেন, রবি, রবি এসেছে। তিনি একবার একটু চোখ মেলে হাতের আঙুল দিয়ে ইশারা করলেন রবি কাকাকে পাশে বসতে। কর্তা দাদামশাইয়ের কোচের ডান পাশে একটা জল চৌকি ছিল। রবি কাকা সেটিতে বসলে কর্তা দাদামশাই মাথাটি যেন একটু হেলিয়ে দিলেন রবি কাকার দিকে। ডান কানে যেন কিছু শুনতে চান এমনি ভাব। বড় পিসিমা বুঝতে পারতেন। তিনি বললেন, আজ সকালে উপাসনা হয়নি, বোধহয় তাই শুনতে চাচ্ছেন। তুমি ব্রাহ্ম ধর্ম পড়ো। রবি কাকা তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে পড়তে লাগলেন। রবি কাকা যত পড়েন কর্তা দাদামশাই তার কান আরো এগিয়ে দিতে থাকেন। এমনি করে খানিক বাদে মাথা আবার আস্তে আস্তে সরিয়ে নিলেন। ভাবটা যেন হলো এবারে। বড় পিসিমা বাটিতে করে দুধ নিয়ে এলেন। তখনও তার ধারণা খাইয়ে দাইয়ে বাপকে সুস্থ করে তুলবেন। অতি কষ্টে 1 চামচ দুধ খাওয়াতে পারলেন। তারপর আর কর্তা দাদামশাইয়ের কোনো পরিবর্তন নেই। স্তব্ধ হয়ে শুয়ে রইলেন, বাইরের দিকে স্থির দৃষ্টে তাকিয়ে। এইভাবে কিছুকাল থাকবার পর 2-3 বার বলে উঠলেন, বাতাস, বাতাস। বড় পিসিমা হাত পাখা নিয়ে হাওয়া করছিলেন। তিনি আরো জোরে জোরে হাওয়া করতে লাগলেন। কর্তা দাদামশাই ওই কথাই থেকে থেকে বলতে লাগলেন, বাতাস। আমরা সবাই বারান্দা থেকে দেখছি। দীপুদা আগেই সরে পড়েছিলেন। তিনি বললেন, আমি আর দেখতে পারবো না। কর্তা দাদামশাই বাতাস বাতাস বলতে বলতেই এক সময় বলে উঠলেন, আমি বাড়ি যাব। যেই ন্যায় কথা বলা, বড় পিসিমার 2 চোখ বেয়ে জল গড়াতে লাগল। বুঝিবা এবারে সত্যিই তার বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। থেকে থেকে কর্তা দাদামশাই ওই কথাই বলতে লাগলেন। সে কি সুর, যেন মার কাছে ছেলে আবদার করছে, আমি বাড়ি যাব। বেলা তখন প্রায় দ্বিপ্রহর। ঘড়িতে ঢং ঢং করে ঠিক যখন 12টা বাজল, সঙ্গে সঙ্গে কর্তা দাদামশাইয়ের শেষ নিঃশ্বাস পড়ল। যেন সত্যি মা এসে তাকে তুলে নিয়ে গেলেন। একটু শ্বাসকষ্ট না, একটু বিকৃতি না, দক্ষিণ মুখে আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন ঘুমিয়ে পড়লেন। খবর পেয়ে দেখতে দেখতে শহর শুদ্ধ লোক জড়ো হলো। শ্মশানে নিয়ে যাবার তোড়জোড় হতে লাগলো। এইসব হতে হতে 3টে বাজল। ততক্ষণে কর্তা দাদামশাইয়ের দেহ হয়ে গেছে যেন চন্দন কাঠের সার। তখন ওই একটি পুরনো ঘোরানো সিঁড়ি ছিল উপরে উঠবার। আমরা বাড়ির ছেলেরা সবাই মিলে তার দেহ ধরাধরি করে তো অতি কষ্টে সেই ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নামলুম। সাদা ফুলে ছেয়ে গিয়েছিল চারদিক। সেই ফুলে সাজিয়ে আমরা তার দেহ নিয়ে চললুম শ্মশানে। রাস্তায় ফুল আবির ছড়াতে ছড়াতে। রাস্তার দুধারে লোক ভেঙে পড়েছিল। আস্তে আস্তে চলতে লাগলুম। দীপুদা ঠিক করলেন, নিমতলার শ্মশান ঘাট ছাড়িয়ে খোলা জায়গায় গঙ্গার পাড়ে কর্তা দাদামশাইয়ের দেহ দাহ করা হবে। এপারে চিতা সাজানো হলো চন্দন কাঠ দিয়ে। ওপারে সূর্যাস্ত। আকাশ সেদিন কিরকম লাল হয়েছিল, যেন সিঁদুর গোলা। রবি কাকারা মুখাগ্নি করলেন। চিতা জ্বলে উঠল। একটুও ধোঁয়া না, কিচ্ছু না। পরিষ্কার আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। বাতাসে চন্দনের সৌরভ ছড়িয়ে গেল। সেই আগুনের ভিতর দিয়ে অনেকক্ষণ অবধি কর্তা দাদামশাইয়ের চেহারা লম্বা হয়ে শুয়ে আছেন, ছায়ার মতো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন লকলকে আগুনের শিখাগুলি তাকে স্পর্শ করতে ভয় পাচ্ছে। তার চারদিকে সেই আগুনের শিখা যেন ঘুরে ঘুরে নেচে বেড়াতে লাগলো।
দেখতে দেখতে সেই শিখা ওপরে উঠতে উঠতে একসময় দপ করে নিভে গেল। এক নিঃশ্বাসে সব কিছু মুছে নিলে। ওপারে সূর্য তখন অস্ত গেল।